আমি যখন আমার জালটি নদীর পানি থেকে আমার নৌকোর উপর উঠাই, তখন আমার জালের মধ্যে একটা কাচের বোতল দেখতে পাই। এই কাচের বোতল দেখে আমি অনেকটা অবাক হয়ে যাই, কেননা এই বোতলের মধ্যে একটা নীল আলো কিছু সময় জ্বলতেছিল এবং কিছু সময় পর নিভে যাচ্ছিল। আমি অনেকটাই ভয় পেয়ে যাই। তবে আমি যখন সাহস নিয়ে বোতলটা ভালোভাবে লক্ষ্য করি, তখন আমার মনে হচ্ছিল একটা জোনাকি পোকা ভিতরে আটকে আছে। আমি তখন ভাবলাম এই নদীর পানিতে জোনাকি পোকা আটকে রেখে বোতলটা আবার কে ফেলে দিল। তখন আমি মনে করছিলাম ছোট ছেলে মেয়ে হয়তো দুষ্টমি করে বোতলের মধ্যে জোনাকি পোকা ভরে সেটাই পানিতে ফেলে দিয়েছে। আমি তখন ভাবতে লাগলাম অসহায় প্রাণীটিকে এইভাবে বোতলবন্দি করে কারা যে ফেলে দিল, যাই আমি এটাকে মুক্ত করে দেই। যখন আমি বোতলটা হাত দিলাম, তারপর যখন বোতলের সিপিটা খুলে দিলাম, তখন মুহূর্তের মধ্যে সেই বোতল থেকে নীল আলো আরো বেশি পরিমাণ জ্বলতে শুরু করলো এবং চারিদিকে প্রজ্বলিত আলো বিচ্ছুরণ হচ্ছিল। তখন আমি বোতলটা দ্রুত নৌকোর উপর রেখে পিছনের দিকে চলে আসলাম। তারপর আমি লক্ষ্য করলাম সেই বোতল থেকে একটা সাদা ধুয়ো উপরের দিকে উঠতে শুরু করলো। তার কিছু সময় পর বোতলটি থেকে নীল আলোর শিখা ক্রমান্বয়ে উপর দিকে উঠতে শুরু করলো। চারিদিকে নীল আলোতে আলোকিত হয়ে উঠলো। এ যেন এক আলোকসজ্জা। মনে হচ্ছিল রাতের বেলা রংধনু যেন আমার কাছে নেমে এসেছে। লাল নীল আলোতে চারিদিকে আলোকসজ্জায় পরিণত হয়েছে। তার কিছু সময় পরেই বোতল থেকে ধাম করে নীল আলোটি বেরিয়ে আসলো এবং একটা সুন্দরী মেয়ের আকৃতি নিয়ে আমার নৌকোর উপর দাঁড়িয়ে গেল। আমি তো সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যাই। আমি নৌকার আরো পিছনের দিকে চলে আসি। তখন আমার মাথায় অন্য কোনো চিন্তা আসলো না। আমার মাথায় শুধুমাত্র একটা চিন্তাই আসলো, আমাকে যে করেই হোক এখান থেকে পালাইতে হবে। আমি যখন নৌকার অপোজিটে ঘুরে লাফ দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম যে লাফ দিয়ে সাঁতরে আমি নদীর পাড়ে উঠবো, ঠিক তখনই সেই মেয়েটি আমাকে ডাকলো, এই তুমি কোথায় যাচ্ছ, দাঁড়াও। আমি তখন তার দিকে ফিরে তাকালাম। আমি দেখতে পাইলাম অপরূপ সৌন্দর্যের অধিকারী সেই মেয়েটি আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই প্রথমবার আমি তার মুখের দিকে তাকাই এবং তার চেহারা দেখে আমি হতভম্ব হয়ে যাই। আমি আমার জীবনে এত সুন্দর মেয়ে কখনোই দেখি নাই। মানুষ এরকম সুন্দর হতে পারে আমার ধারণার বাইরে। তারপর সে আমাকে বলল, এই তুমি ভয় পাচ্ছ কেন? তখন আমি বললাম, আপনি কে? তারপর সে আমাকে বলল, আমি একটা পরী। আমি তখন আরো ভয় পেয়ে যাই, কেননা এইরকম অলৌকিক ঘটনা আমার সাথে জীবনেও ঘটে নাই। আজ এত বছর যাবৎ আমি মাছ ধরি, কিন্তু কখনোই এরকম অলৌকিক ঘটনার সাক্ষী আমি হই নাই। তখন আমি তাকে বললাম, আপনি কোথা থেকে এখানে আসলেন? প্লিজ, আমার কোনো দোষ নাই, আমারে মাইরেন না। আমার মার একমাত্র সন্তান আমি। আমার আর কেউ নাই আমার মা ছাড়া। আমার মার আমি ছাড়া কেউ নাই। আমার কোনো ক্ষতি কইরেন না। সে আমাকে বলল, তোমার কোনো ভয় নেই, তুমি তো আমাকে রক্ষা করলা। তুমি শান্ত হয়ে বসো, আমি তোমার সাথে একটু কথা বলি। আমি তখন মনের মধ্যে একটা সাহস পাই। আমি তখন ভাবলাম, আমি তো এর কোনো ক্ষতি করি নাই, তাহলে তো সে আমার কোনো ক্ষতি করার কথা না। সে আমাকে কি বলতে চায় তাহলে সেটা আমি শুনি। তখন আমি বললাম, আচ্ছা বলেন, কি বলবেন? সে আমাকে বলল, তুমি আমাকে মুক্তি করেছো, জানো তুমি আমার কত বড় উপকার করলা? আমি বললাম, আমি আপনার কিভাবে উপকার করলাম? সে আমাকে বলল, আমি দীর্ঘ বছর যাবৎ এই বোতলের মধ্যে বন্দী ছিলাম। আমি শুধুমাত্র প্রতীক্ষায় ছিলাম কখন আমার বোতলের মুখোটা খুলে যায়, আমি তখন এই বোতল থেকে বের হব। তুমি জানো, আজ 20টি বছর পর এই পৃথিবীর আলো আমি দেখতে পাইলাম। আমি বললাম, আপনার কথা আমি কিছুই বুঝতেছি না, কিছুই তো মাথার মধ্যে ঢুকতেছে না, আমাকে একটু বুঝিয়ে বলবেন? তখন সে আমাকে বলল, আজ থেকে 20 বছর আগে আমি, আমার বাবা, আমার মা সহ আমরা পৃথিবীতে ঘুরতে আসি। আমি তখন খুবই ছোট ছিলাম। আমরা আনন্দে ঘুরতেছিলাম, কিন্তু আমাদের সাথে একটা ঘটনা ঘটে যায়। আমরা যখন মনের আনন্দে পৃথিবীর পরিবেশটা উপভোগ করতেছিলাম, ঠিক কিছু সময় পর অনেক বেশি পরিমাণ বাতাস আমাদের দিকে ধেয়ে আসে এবং সেই বাতাস আমাদেরকে টেনে নিয়ে একটা জায়গায় নিয়ে যায়। আমাদেরকে আশ্রয় ফেলে একটা কবিরাজের বাড়ির সামনে। আমরা যখন সেই কবিরাজের বাড়িতে আশ্রয় পড়ি, তখন সেই কবিরাজ আমাদের 3 জনকে বন্দি করে। তখন আমার বাবা মা সেই কবিরাজকে বলেছিল, আমাদের কি অপরাধ, আমাদেরকে কেন বন্দি করলেন? তখন সেই কবিরাজ আমাদেরকে জানায়, আমাদের শরীরের বাতাসে নাকি একটা ছোট বাচ্চা অসুস্থ হয়ে যায়, আর যার কারণেই সেই অপরাধে আমাদেরকে বন্দি করে ফেলছে। তখন আমার বাবা বলছিল, আমাদেরকে ছেড়ে দিন, আমাদের অসাবধানতা বশত হয়তোবা আমাদের শরীরের বাতাস কোনো মানব জাতির উপর পড়েছে, আমরা ইচ্ছা করে এই ক্ষতিটা করিনি। আমরা এই পৃথিবীতে আসছি একটু বেড়াইতে, একটু ঘুরতে,
আমাদেরকে ছেড়ে দিন, আমরা এখনই আমাদের রাজ্যে চলে যাব। কিন্তু সেই কবিরাজ কোনো কথাই আমাদের শোনেননি। তখন আমাদের তিনজনকে 3টা বোতলের মধ্যে বন্দি করে ফেলে। তারপর 3টা বোতল 3 জায়গায় পুঁতে ফেলে। আমি জানি না আমার বাবা মাকে কোন জায়গায় মাটির নিচে পুঁতে ফেলেছে। তারা কি আজও জীবিত আছে আমি বলতে পারবো না। কিন্তু আমাকে যে বোতলে বন্দি করেছিল সেই বোতলটি নিয়ে এই নদীর পাড়ে সেই লোকটা চলে আসে। তারপর নদীর পাড়ের পাশেই মাটির নিচে সেই বোতলটি পুঁতে রেখে দেয়। আমি অন্ধকারের মধ্যে অনেক কান্নাকাটি করি, কিন্তু কেউ আমাকে উদ্ধার করেনি। এভাবে দীর্ঘ বছর কেটে গেল। আমি এই মাটির নিচে বোতলবন্দি হয়ে 15টি বছর কাটিয়ে দিলাম। তারপর আমি দেখতে পেলাম এই নদীর পাড় আস্তে আস্তে ভাঙতে শুরু করে। পানির স্রোতের কারণে নদীর পাড় আস্তে আস্তে ভাঙতে ভাঙতে আমার বোতলের কাছে পৌঁছায়। একটা পর্যায়ে বোতলের কাছে যে সকল মাটি ছিল সেগুলো ভেঙে পানির মধ্যে পড়ে যায়, এবং সেই মাটির সঙ্গে সঙ্গে আমি যে বোতলে বন্দি ছিলাম সেই বোতলটিও পানির মধ্যে পড়ে যায়। আমি কিছুটা আশার আলো দেখতে পাই। আমি তখন সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ জানাই। আমি তখন নতুন করে বাঁচার জন্য আলো দেখতে পাই। তখন আমি পানির মধ্যে পড়েছিলাম। আমি দেখতে পাচ্ছিলাম অসংখ্য মাছ আমার কাছে এসেছে। আমাকে মুক্ত করার জন্য তারা চেষ্টা করতেছে, কিন্তু কিছুতেই তারা বোতলের মুখোটা খুলতে পারতেছিল না। আমি আরো 5টি বছর এখানে কাটিয়ে দেই। এই পানির নিচে বোতলের মধ্যে আটকে থেকে আমি ভাবতেছিলাম কেউ যদি আমাকে মুক্তি করে দিত তার কাছে আমি চিরঋণী থাকতাম। কিন্তু এটা তো কোনো পুকুর না। যদি পুকুর হইতো তাহলে পানি শুকিয়ে কেউ না কেউ এই বোতলের মুখোটা খুলে ফেলতো। এটা তো একটা নদী। এই নদীর তলদেশে কেউ তো কখনো পৌঁছায় না। যাই হোক, আজ 20টি বছর পর আমি দেখতে পাই আমার বোতলটি পানি থেকে উপরের দিকে উঠতেছে। তখন আমি ঘুমিয়েছিলাম। যখন বোতলটি ঝাঁকি দিয়ে ওঠে তখন আমার ঘুম ভেঙে যায়। আর ঠিক তখনই আমি বুঝতে পারতেছিলাম আমি যে বোতলে আটকে আছি সেই বোতলটি পানি থেকে আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছে। তারপরে আমি দেখতে পাই আমি পানি থেকে জালের মধ্যে আটকে আছি। আমি চিৎকার করি, কিন্তু আমার কণ্ঠ তুমি কিছুতেই শুনতে পাওনি। তখন আমি আলোর মাধ্যমে তোমাকে সিগন্যাল দেই যাতে করে তুমি বোতলটির মুখাটা খুলে দাও, এবং একটা সময় তুমি সেটাই করলা। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। তুমি আমাকে নতুন করে জীবন দিয়েছো। আমি তখন তাকে বললাম, ও আচ্ছা, তাহলে এই কাহিনী। আচ্ছা ঠিক আছে, আমি তো আপনাকে মুক্ত করে দিলাম, তাহলে আপনি যান। আমি একটু মাছ ধরবো। আজকে কেন যেন মাছ পাচ্ছি না। আমি যদি মাছ না নিয়ে যাই তাহলে তো না খেয়ে থাকতে হবে। আমার মা আমার জন্য অপেক্ষায় আছে। কখন মাছ নিয়ে যাব, তারপর এটা রান্না করবে। তারপর আমরা রাতের খাবার খাবো। সে আমাকে বলল, আমি কোথায় যাব আমি জানি না। এই পৃথিবীতে আমরা যখন এসেছিলাম সেটা আজ থেকে 20 বছর আগে। তখন আমি অনেক ছোট ছিলাম। কোন রাস্তা দিয়ে এই পৃথিবীতে আসছি আমার কিছুই মনে নেই। আমার বাবা মা কোথায় আছে আমি জানি না। এই পৃথিবীতে আমি কিভাবে বেঁচে থাকবো এটাও আমি জানি না। আপনি তো আমার অনেক বড় উপকার করলেন। আপনি কি দয়া করে আমাকে আর কিছু সময় আপনার সাথে রাখবেন? মানে আর কয়েকদিন আমাকে আপনার কাছে আশ্রয় দিবেন? আমি কথা দিচ্ছি আমি কিছুটা স্বাভাবিক হয়েই আপনার থেকে চলে যাব। আমি তখন তাকে বললাম, না, আপনাকে কিভাবে আমার কাছে আশ্রয় দেব বলুন তো? আমাদের বাড়ির অবস্থা ভালো না। আমরা একটা ভাঙাচুরো বাড়িতে থাকি। আমার মা আর আমি থাকি। সেখানে আপনি কিভাবে থাকবেন? আর আমি না হয় আপনাকে ভয় পাইলাম না, কিন্তু আমার মা আপনাকে দেখলে অনেক ভয় পাবে। কাজেই আপনি চলে যান, আপনার জন্য এটাই ভালো হবে। তখন সেই পরীটি আমাকে বলল, না, কোনো সমস্যা হবে না। আমি অদৃশ্য অবস্থায় থাকব। শুধুমাত্র আপনি আমাকে দেখতে পাবেন, আর কোনো মানব জাতি আমাকে দেখতে পাবে না। আমি কোথায় যাব বলুন? আমি তো বাবা মা হারা। আমি জানি না এই পৃথিবীতে কিভাবে বেঁচে থাকতে হয়। আমাকে একটু সাহায্য করুন। কয়েকদিনের মধ্যে আমাদের রাজ্যে ফিরে যাওয়ার রাস্তা আমি আবিষ্কার করে ফেলব। ততদিন আমাকে একটু আশ্রয় দেন। আমি তখন তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে থাকেন, কিন্তু কখনোই আমার সামনে ভয়ঙ্কর রূপে আসবেন না, আর আপনাকে যাতে কেউ দেখতে না পায়। আর আমার মা তো বটেই, আমার মার সামনে যেন আপনি কখনোই না আসেন। সে আমাকে বলল, আমাকে কেউ দেখতে পাবে না। আমি প্রমিস করলাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি ওখানে বসেন, আমি কিছু মাছ ধরি। তারপর আমি আবারও আমার খেয়াও জাল নিয়ে নদীর কিনারা দিয়ে মাছ ধরতে শুরু করলাম। আজকে কেন যেন খুব একটা মাছ পাচ্ছিলাম না। ততক্ষণে রাত 9টা। আমি নদীতে এসেছিলাম মাগরিবের আজান দেওয়ার একটু পরে। আমার আসার কথা ছিল বিকেলবেলা। কোনো একটা কাজে আটকে যাওয়ার কারণে আমি বিকেলবেলা আসতে পারিনি। আমি যখন বাড়িতে ফিরি তখন মা বলতেছিল, রাত্রে কি দিয়ে ভাত খাবি? শাকসবজি তো কিছুই নেই, নদীতে যেয়ে 4টা মাছ ধরে আন। তারপরেই আমি মার কথা মতো আমার নৌকা নিয়ে এই নদীতে চলে আসি। বলে রাখা ভালো বন্ধুরা, নদীর পাড়ের পাশেই আমাদের বাড়ি। কাজেই এই নদী থেকেই মাছ ধরেই আমরা জীবিকা নির্বাহ করি। তো যাই হোক, মাছ ধরতে ধরতে আমি বেশ কিছু মাছ ধরে ফেললাম। আমি তখন তাকে একটা কথা জিজ্ঞেস
জিজ্ঞেস করলাম। আমার মাথার মধ্যে হুট করেই এই কথাটা চলে আসলো। আমি তখন ভাবতেছিলাম এই পরীটি 20 বছর যাবৎ বোতলে বন্দি ছিল, তার কি কোনো ক্ষুধা লাগেনি? আমি তখন তাকে বললাম, আচ্ছা আপনি যে 20 বছর যাবৎ এই বোতলের মধ্যে বন্দি ছিলেন, আপনার কি ক্ষুধা লাগে না? সে আমাকে বলল, হ্যাঁ আমি খুবই ক্ষুধার্ত, কিন্তু এই 20টি বছর আমি অনেক কষ্টে ছিলাম, এখন আমি খুবই ক্ষুধার্ত। তখন আমি বললাম, আপনি এখন ক্ষুধার্ত, আচ্ছা আপনি কি খান বলুন তো, আপনি কি ভাত খান? সে আমাকে বলল, আমরা ভাত খাই না, আমরা কাঁচা মাছ এবং কাঁচা জাতীয় মাছ মাংস খেতে পছন্দ করি। তখন আমার কাছে মনে হলো এই পরীটিকে কিছু খেতে দেওয়া উচিত। কি আর খেতে দেব, আমার কাছে মাছ আছে। তখন আমি তাকে বললাম, আচ্ছা আপনি কি মাছ খাবেন? আমার কাছে অনেক মাছ আছে, আপনি কিছু মাছ খান। সে আমাকে বলল, খাবো? আমি তাকে বললাম, হ্যাঁ আপনি নিশ্চিন্তে খেতে পারেন। তারপর আমি আমার মাছ ধরার থলেটা তার কাছে এগিয়ে দিলাম। সে আমার থেকে কিছুটা আড়াল হয়ে কাঁচা মাছ চিবে চিবে খেতে শুরু করলো। সে মনে প্রাণে সকল মাছই খেয়ে ফেললো। আমি তাকে কোনো কথা বললাম না। তারপর সে আমাকে আমার পাত্রটা ফিরিয়ে দিল। সে যেন তৃপ্তির একটা ঢেকর তুলল। কতদিন পর সে কাঁচা মাছ খেয়েছে, তার পেটটা মনে হয় ভরেই গিয়েছে। আমি তখন বললাম, আপনার পেট ভরেছে? সে আমাকে বলল, হ্যাঁ আমার মোটামুটি পেট ভরে গিয়েছে। তারপর সে আমাকে বলল, আপনার তো সবগুলো মাছই আমি খেয়ে ফেললাম, বাড়িতে কি নিয়ে যাবেন? তখন আমি বললাম, সমস্যা নেই, আমি আবারও মাছ ধরতেছি। আমি আরও 30 মিনিট মাছ ধরলাম। 30 মিনিটের মধ্যে আমি যতগুলো মাছ ধরেছি, এই মাছ দিয়ে আমি এবং আমার মার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। কাজেই আমি আনুমানিক রাত 9:30টার দিকে তাকে বললাম, আমরা এখন বাড়ি ফিরবো। তখন সে বলল, আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে চলেন। তারপর নৌকা বইতে বইতে আমি যেখানে নৌকা রাখি সেখানে চলে গেলাম। তারপর নৌকাটি বেঁধে আমি পাড়ে নামলাম, সেও আমার সাথে সাথে পাড়ে নামলো। আমি তাকে বললাম, আচ্ছা আপনি অদৃশ্য অবস্থায় থাকেন। সে বলল, আমি এখন অদৃশ্য অবস্থায় আছি, শুধুমাত্র আপনি ছাড়া আমাকে আর কেউ দেখতে পাবে না। আমি বললাম, ঠিক আছে, তাহলে আপনি আমার পিছু পিছু আসুন। তারপর অন্ধকার রাত্রে একটা সময় আমি আমার বাড়ির উঠানে পৌঁছাইলাম। উঠানে পৌঁছানোর পর তাকে বললাম, আচ্ছা আপনি আমার সাইডে থাকেন, আর কিছুতেই যেন আমার মা বুঝতে না পারে। সে বলল, আপনি কোনো টেনশনই করেন না, আপনার মা কিছুতেই আমাকে দেখতে পাবে না। তখন আমি মাকে ডাকলাম। মা রুম থেকে বের হলো। অনেকটা চিন্তার ভাঁজ তার কপালে আমি দেখতে পাইলাম। সে আমাকে বলল, তুই গেছিস কখন? এত সময় কি করলি? তখন আমি বললাম, মা নদীতে মাছ পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে এই কয়টা মাছ ধরেছি। মা বলল, নদীতে মাছ নেই, তাহলে এত সময় থাকতে হবে কেন? আমি না হয় আলু ভর্তা করে তোকে ভাত দিতাম, তুই এত সময় ছিলি, আমি তো খুবই টেনশনে ছিলাম। আমি তখন বললাম, মা যেহেতু নদীতে গিয়েছিলাম, খালি হাতে কিভাবে আসি, তাই আমার একটু সময় লেগেছে। তখন মা বলল, ঠিক আছে মাছগুলো দিয়ে হাত মুখ দিয়ে রুমে বস, আমি রান্না করি। তখন মাকে মাছগুলো দিয়ে হাত মুখ ধুয়ে আমি রুমে চলে গেলাম। আমার সাথে সাথে পরীটিও আমার রুমের মধ্যে প্রবেশ করলো। তারপর আমি রুমের সিটকেনিটা লাগিয়ে দিলাম। রুমের মধ্যে প্রবেশ করে আমি তাকে কি বলবো আসলে বুঝে উঠতে পারতেছিলাম না। সে দাঁড়িয়ে ছিল, বসার সাহস পাচ্ছিল না। আমি তাকে বললাম, এই আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন, আমার বিছানার উপর বসুন। তারপর সে আস্তে আস্তে আমার বিছানার উপর বসলো। নতুন মানুষের যেরকম লজ্জা থাকে, কোনো বাড়িতে গেলে সহজে কোনো কাজ করতে চায় না, তাকে বলে বসাইতে হয়, ঠিক তেমনভাবেই তার মধ্যেও এক ধরনের লজ্জা কাজ করতেছিল। তো যাই হোক, আমি তাকে বসতে দিয়ে তাকে বললাম, আপনি একটু বসুন, আমি একটু বাইরে থেকে আসি। সে বলল, আচ্ছা ঠিক আছে। তারপর সে বসে থাকলো, আমি একটু বাইরে আসলাম। আসার পর মাকে বললাম, মা তাড়াতাড়ি রান্না করো, আমার খুব ক্ষুধা লাগছে। তারপর মা আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, রুম থেকে 4টা মুড়ি খা, আমি ততক্ষণে মাছগুলো রান্না করে ফেলি। আমি তারপর মার রুমে যাই, সেখান থেকে 4টা মুড়ি আর কাঁচা মরিচ নিয়ে আমার রুমে প্রবেশ করি। তারপর খেতে শুরু করলাম। তাকে বললাম, মুড়ি খাবেন? সে আমাকে বলল, না আমি মুড়ি খাই না, আপনি খান। তারপর আমি কাঁচা মরিচ দিয়ে মুড়ি খাইতেছিলাম আর তার সাথে গল্প করতেছিলাম। তার সাথে গল্প করতে আমি কিছুটা লজ্জাবোধ করতেছিলাম। এত সুন্দর মেয়ে আমার পাশে বসে আছে, আমি তার সাথে গল্প করতেছি। আমি কখনো কল্পনাও করতে পারি না এরকম সিচুয়েশন আমার কখনো আসবে। বন্ধুরা, ছোটবেলা থেকেই আমি আমার মার কাছে বড় হয়েছি। আমাদের ছোট একটা সংসার, আমি আর আমার মা, আমার বাবা নেই। ছোটবেলা থেকেই সংসারের হাল আমাকে ধরতে হয়েছে। কাজেই অভাব অনাটনের কারণে পড়াশোনা করতে পারিনি। ছোটবেলা থেকেই নদীতে টুকটাক মাছ ধরতাম আর ছোটখাটো ব্যবসা বাণিজ্য করেই চলতেছিলাম। কোনো মেয়ের সামনে যে কথা বলা, এটা কখনোই আমার হয়ে ওঠেনি। এই প্রথম কোনো মেয়ের সামনে বসে আমি গল্প করতেছি, আমার গা হাত পা কাঁপতেছে। আর এত অপরূপ সৌন্দর্যের অধিকারী মেয়ে আমার পাশে বসে, সেটা তো আমি কখনো কল্পনাও করতে পারি না। সে যেহেতু মানুষ আকৃতিতে আমার কাছে আছে, মানুষের মতোই তাকে দেখতে লাগছে, কাজেই আমি তাকে একটা মেয়ে মানুষই ভাবতেছি। তো যাই হোক, গল্প করতে করতে মা আমাকে ডাক দেয়, বলে, আয় খেয়ে যা, ভাত হয়ে গেছে, তরকারি হয়েছে। আমি তখন তাকে বললাম, আপনি যাবেন আমার সাথে? সে আমাকে বলল, না আমি আর আপনার সাথে যাব না, আমি এখানে বসে আছি, আপনি যে খেয়ে আসেন।
তারপর আমি রুম থেকে বের হলাম। রুম থেকে বের হওয়ার পর রান্নাঘরে বসেই আমি আর আমার মা একসাথে খাওয়া দাওয়া করলাম। আমি অনেক তাড়াতাড়ি খাচ্ছিলাম। মা আমাকে বলল, কিরে আজকে তুই এত তাড়াতাড়ি খাচ্ছিস কেন? আমি তখন বললাম, মা আমার ঘুম পাচ্ছে তো তাই আমি ঘুমিয়ে পড়বো। তখন মা বলল, ঠিক আছে ঘুমা, সারা রাত তো পড়ে আছে, তাই বলে এত তাড়াতাড়ি খাবি? গলায় ঠেকে যাবে তো। তো যাই হোক, অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে মাকে বললাম, মা আমার আর ডাক দিও না, আমি কিন্তু ঘুমিয়ে গেলাম। মা বলল, ঠিক আছে যা। তারপর আমি রুমের মধ্যে প্রবেশ করি, আবারও আমার দরজার সিট কেনে দিয়ে তার পাশে যেয়ে বসি। তার সাথে আমি গল্প করতেছিলাম। একটা সময় সত্যি সত্যি আমার ঘুম পাচ্ছিল। আমি তখন বললাম, আমার তো ঘুম পাচ্ছে, আপনার কি ঘুম পাচ্ছে না? সে আমাকে বলল, আমি তো 20টি বছর ঘুমিয়েই পার করে দিয়েছি, আর কত ঘুমাবো বলুন তো? তখন আমি বললাম, তা তো ঠিক, আপনি তো 20টি বছর শুধু ঘুমিয়েছেন, আপনার তো কোনো কাজ ছিল না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি এমনিতেই শুয়ে থাকেন, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। সে তখন আমার বিছানা থেকে উঠে যেয়ে বলল, আচ্ছা ঠিক আছে আপনি ঘুমান। আমি তখন তারে বললাম, আরে আপনি কি করছেন, আপনি উঠলেন কেন? আমার সমস্যা নেই, আমি নিচে ঘুমাবো, আমি মেঝেতে ঘুমাবো, আমার কোনো সমস্যা হবে না। সে আমাকে বলল, কি বলেন, আমি আপনার কাছে আশ্রয় অবস্থায় আছি, প্রয়োজন হলে আমি নিচে ঘুমাই, আপনি উপরে ঘুমান। আমি তাকে বললাম, না, আপনি আমার মেহমান, আর মেহমানের অযত্ন আমি তো করতে পারি না, আপনি উপরে ঘুমাবেন, আমি নিচে ঘুমাবো। তারপর সে মাথা নেড়ে আমার কথায় সম্মতি জানালো। আমি তখন নিচে একটা কাঁথা বিছিয়ে দিলাম, তারপরে বেড থেকে একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম, আর সেই পরীটি আর একটা বালিশ নিয়ে আমার বেডের উপর শুয়ে পড়লো। এজন্য একটা স্বপ্নের মতো। আমি আসলে বুঝতে পারতেছি না, আমার কাছে মনে হচ্ছিল আমি কি স্বপ্ন দেখছি নাকি। আর আমার রুমের মধ্যে এক ধরনের স্মেল, এক ধরনের সুগন্ধি বয়ে যাচ্ছিল, যেটা কিনা এতটাই সুগন্ধি যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। কোনো পারফিউমের গন্ধ এরকম হতে পারে না। পাশের রুম থেকে আমাকে মা বারবার বলতেছিল, কিরে তোর রুম থেকে এত সুগন্ধি আসতেছে কেন? আমি বললাম, মা সুগন্ধি, আমি একটা পারফিউম কিনছি তো। মা বলে, পারফিউম কি রে? তখন আমি বললাম, মা একটা আতর, এই আতর আমি কিনছি। তখন বললো, ও আচ্ছা, এটা তো অনেক ভালো গন্ধ রে। তো যাই হোক, এত সুগন্ধিতে আমার ঘুম আসতেছিল না। আমি শুধু চিন্তা করতেছিলাম আমার সাথে কি ঘটে যাচ্ছে, আর আগামীকাল এই পরীটির সাথে আমি কি কথা বলবো। কোনো কথাই আমার মধ্যে আসতেছিল না। তো যাই হোক, একটা সময় আমি ঘুমিয়ে যাই। আমার যখন ঘুম ভাঙে তখন আমি দেখতে পাই তখনও অন্ধকার, মানে তখনও সকাল হয়নি। আর সবচেয়ে অবাক করার বিষয়, আমি তো নিচে শুয়েছিলাম, কিন্তু এখন আমি অনুভব করলাম আমার বিছানায় আমি শুয়ে আছি। আমি তখন ওঠার চেষ্টা করলাম, তখন সেই পরীটা আমাকে বলতেছিল, আপনার ওঠার দরকার নেই, আপনার ওঠার দরকার নেই। আমি তখন বললাম, আমার কি হয়েছে, আমি এখানে কেন? সেই পরীটা আমাকে বলতেছিল, আপনি ঘুমের মধ্যে অনেক অসুস্থ হয়ে পড়ছিলেন, আপনার অনেক জ্বর আসছে, আর জ্বরের মধ্যেই আবল তবল বলতেছিলেন। আমি তখন জাগ্রত ছিলাম, আমি বুঝতে পারতেছিলাম না তখন আমি কি করব। আপনি খুবই জ্বরে কাতরাচ্ছিলেন। একটা পর্যায়ে আমি আপনাকে ধরে এই বিছানার উপর শুইয়ে দেই। তখন আমি কি করব বুঝতে পারতেছিলাম না। হঠাৎ করে রুমে দেখি কিছু পানি আছে বোতলের মধ্যে। তারপর সেই পানিতে একটা কাপড় ভিজিয়ে আপনাকে জ্বর পটি দিতে শুরু করি। আস্তে আস্তে আপনার জ্বর কমতে শুরু করে। তখন আমি ওঠার চেষ্টা করি, কিন্তু সে কিছুতেই উঠতে দেয় না। তারপর সে আমাকে স্পর্শ করে। এই প্রথম তার স্পর্শ আমি অনুভব করতে পারি, এক ধরনের শীতলতা। এই শীতলতার স্পর্শে আমার যে জ্বর হয়েছে আমি ভুলেই গিয়েছিলাম। আমার মাঝে এক ভালো লাগা কাজ শুরু করে। অপরূপ সৌন্দর্যের অধিকারী একটা মেয়ে, সে তার কোমলমতি হাত দিয়ে যখন আমার কপালে, আমার গালে স্পর্শ করলো, আমি তখন একদম হারিয়ে গেলাম অন্য একটা জগতে। এই প্রথম কোনো নারীর স্পর্শ আমি পাইলাম। তার এই শীতলতার স্পর্শে আমি আবারও ঘুমিয়ে গেলাম। এতটাই ঘুমিয়ে গিয়েছিলাম আমি আর সেই রাত্রে কোনো জাগ্রত হই না। তারপর একদম সকালবেলা আমার ঘুম ভেঙে যায় আমার মার ডাকে। আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম তখন আরেকটা জিনিস দেখে আমি খুবই অবাক হয়ে যাই। আমি তো শুয়েছিলাম একটা বালিশের উপরে, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি আমি শুয়ে আছি সেই পরীটির কোলে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমি আপনার কোলে শুয়ে আছি? সে আমাকে বলল, হ্যাঁ, আপনি আমার কোলের উপর শুয়ে আছেন। আমি তাকে তখন বললাম, এটা কিভাবে সম্ভব, আমার তো আপনার কোলের উপর থাকার কথা না। সে আমাকে বলল, আপনি কেন যেন রাত্রে ছটপট করতেছিলেন, বালিশের উপর মাথা রেখে শুইতে আপনার সমস্যা হচ্ছিল, আপনি কেন যেন একবার ওই দিকে একবার এই দিকে এরকম করতেছিলেন। তখন আমি ভাবলাম আপনাকে আমার কোলের উপর নিয়ে ধরে থাকি, তারপর আপনার মাথা আমার কোলের উপর নেই, তারপর আমি আপনাকে ধরেই সারা রাত ছিলাম। আমি তখন তার কোল থেকে উঠে যাই, আমার খুবই লজ্জা করতেছিল। আমি তাকে বললাম, আপনি কিছু মনে করেন না, আমার যখন জ্বর আসে তখন নাকি আমি পাগলামো করি। সেই পরীটি আমাকে বলল, আরে না, আমি কি মনে করব, আপনি আমার নতুন জীবন দিয়েছেন, আমি তো একটা সুযোগ পাইলাম আপনার ঋণ কিছুটা শোধ করার জন্য। তো যাই হোক, মা বারবার ডাকতেছিল, তখন আমি তার কোল থেকে উঠে যাই। উঠে
মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মাথাটা ঘুরে ওঠে, আমি পড়ে যেতে লাগলাম। তারপর সে আমাকে এসে জড়িয়ে ধরে, এমনভাবে জড়িয়ে ধরে যেন সে আমাকে পুরো আলিঙ্গন করে আছে। তখন আমার কাছে মনে হচ্ছিল আপন কোনো ব্যক্তি আমাকে জড়িয়ে ধরলো, আমি অনেক শান্তি পাচ্ছিলাম। তো যাই হোক, তারপর সে আমাকে ধরে ধরে আস্তে আস্তে সেই দরজার কাছে পৌঁছে দিল। আমি দরজাটা খুললাম, খুলেই দেখলাম মা সামনে দাঁড়িয়ে। মা আমাকে বলল, কিরে এত টাকা ডাকতেছি, দরজা খুলতেছিস না কেন? তখন মাকে বললাম, মা আমার শরীরটা খুব একটা ভালো না, রাত্রে মনে হয় জ্বর আসছিল, এই জন্য দরজা খুলতে একটু দেরি হয়ে গেল। তখন মা দেখে খুবই চিন্তিত, আমাকে ধরলো, ধরার পর দরজার পাশে বসাই বলল, কি অবস্থা এখন, ঠিক আছিস? আমার কপালে হাত দিল, হাত দিয়ে বলতেছে জ্বর তো নাই। আমি তখন মনে মনে ভাবলাম জ্বর থাকবে কিভাবে, সারা রাত তো আমাকে একজন সেবা করে আমাকে সুস্থ করেছে। তারপর মা আমাকে ধরাধরি করে বাইরে বসিয়ে দিল একটা চেয়ারের উপরে। আমি তখন ভাবতে থাকলাম এই পরীটা আমার মন পুরোপুরি জয় করে নিয়েছে। আমার মনের মধ্যে এক ধরনের ভালোবাসার স্পর্শ আমি অনুভব করতে লাগলাম। আমার কাছে বারবার মনে হচ্ছিল তাকে ছাড়া আমি আর থাকতেই পারবো না, আমি যেন তাকে ভালোবেসে ফেলেছি। তো যাই হোক, তারপর আমি হাত মুখ ধুই, হাত মুখ ধোয়ার পর মা আমার জন্য খাবার নিয়ে আসে, সকালে খাবার খাই, খাওয়া দাওয়া করে মা আমাকে আবারও আমার রুমের কাছে পৌঁছে দেয়। আমি আস্তে আস্তে আমি আমার বেডে শুয়ে পড়ি। তারপর সেই পরীটি আমার কাছে বসেছিল, বসে বসেই আমার কপালে হাত দিচ্ছিল বারবার। সে এমনভাবে আমার সেবা করতেছিল যেন মনে হচ্ছিল সে আমার বিবাহিতা স্ত্রী। আমি তাকে বলতেছিলাম কি দরকার এত কষ্ট করার, কিন্তু কিছুতেই সে শুনতেছিল না। আমি যে অসুস্থ আমার চাইতে সেই বেশি চিন্তিত। তো যাই হোক, আমি তখন তাকে বললাম, আচ্ছা আমি হঠাৎ করে অসুস্থ হলাম কেন? তখন সে আমাকে বলল, আমি তো বলতে পারবো না, তবে গত রাত্রে হয়তোবা আপনি অনেক বেশি পরিমাণ ভয় পাইছিলেন আমাকে দেখে, আর সেটার কারণে রাত্রে হয়তোবা আপনার জ্বর এসেছে। আমি তখন তাকে বললাম, হ্যাঁ হতে পারে, প্রথম দিকে তো আমি অনেক ভয় পেয়েছিলাম। বন্ধুরা, এত সুন্দর পরী যাকে সেবা করবে তার তো অসুস্থ থাকার কোনো প্রশ্নই আসে না। ঠিক তেমনি রূপে আমিও আস্তে আস্তে সুস্থ হয়ে যাই। আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, তাকে বলি আমার জন্য আপনার অনেক কষ্ট হলো। সেই পরীটিও আমার কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে, বলে আপনি না থাকলে তো আমি পৃথিবীর আলোয় দেখতে পাইতাম না, এই বলে আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। তো যাই হোক, আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার ক্ষুধা লাগছে না? সে আমাকে বলল একটু একটু। আমি বললাম, আপনি কি খাবেন বলেন তো? সে আমাকে বলল, কি খাবো, আপনার বাড়িতে কি আছে? আমি বললাম, আপনি কি খেতে চান আমি সেটার ব্যবস্থা করব। সে আমাকে বলল, আমার না অনেক মিষ্টি খাইতে ইচ্ছা করতেছে, কতদিন হলো মিষ্টি খাই না। ছোটবেলায় দেখতাম আমার বাবা মা আমার জন্য মিষ্টি নিয়ে আসতো, কোথা থেকে আনতো আমি জানতাম না, তবে তখন আমি তৃপ্তি করে মিষ্টি খাইতাম। আমি তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি এখানে বসে থাকেন, আমি আপনার জন্য মিষ্টির ব্যবস্থা করতেছি। তারপর আমি আস্তে আস্তে রুম থেকে বের হই। তখন মা বলে, কিরে তুই অসুস্থ শরীর নিয়ে কই যাস? আমি বললাম, মা আমি একটু বাইরে যাব। মা বলল, ঠিক আছে সাবধানে যাস, আর জ্বর নেই তো? আমি বললাম, মা আমি এখন সুস্থ, আমাকে নিয়ে তুমি টেনশন করিও না। তারপর আমার পকেটে কিছু টাকা ছিল, সেটা নিয়ে বাজারে গেলাম। বাজারে যাওয়ার পর 1 কেজি রসগোল্লা কিনলাম, আমি যে মিষ্টি খেতে পছন্দ করি সেটাই কিনলাম। তারপর আস্তে আস্তে বাড়ির দিকে আসলাম। বাড়িতে এসে দেখলাম আমার মা আমার রুমে আছে কিনা। আমি যখন বুঝতে পারলাম আমার মা তার রুমে আছে, ঠিক তখন আমি লুকিয়ে লুকিয়ে আবারও আমার রুমের মধ্যে প্রবেশ করি। তারপরেই দরজাটা লাগিয়ে দিই, সেই মিষ্টিটা আমি তার কাছে দিই। তখন সে মনের আনন্দে খেতে শুরু করে। তারপর সে তার হাত দিয়েই আমাকে একটা মিষ্টি খাইয়ে দেয়। আমি যখন মিষ্টি খাচ্ছিলাম তার হাতের স্পর্শ আবারও আমার ঠোঁটে লাগে। এক তো মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে, তার উপর সুন্দর এই পরীর এই নরম হাত যখন আমার ঠোঁটে স্পর্শ করলো, তখন সেই মিষ্টি আর ঠোঁটের স্পর্শ দুয়ে দুয়ে যেন আমার অনেক বেশি পরিমাণ শান্তি লাগতে শুরু করলো। আমি চোখ বুজে সেই মিষ্টি চাবাতে শুরু করলাম। সে আমাকে বলল, আর একটা খান। এভাবে সে আমাকে খাইয়ে দিতে শুরু করলো, সেও খাইতে থাকলো। বন্ধুরা, একদিনের মধ্যে আমি সেই পরীটির সাথে এত ঘনিষ্ঠ হয়ে যাই, আমার কাছে মনে হয় সে যেন আমার কত চেনা। আমার কাছে মনে হচ্ছে আমি তাকে ছেড়ে কখনোই থাকতে পারবো না। মিষ্টি খাওয়া যখন শেষ হয়ে যায়, আমি তখন তাকে বলি, আচ্ছা আপনার কি পেট ভরেছে? সে মাথা নেড়ে বলে, হ্যাঁ ভরেছে, কিন্তু আমি তাকে দেখে বুঝতে পারলাম তার পেট ভরেনি। আমি তখন তাকে বললাম, মিথ্যা কথা বলেন কেন, আপনার তো পেট ভরেনি। সে আমাকে বলল, সমস্যা নেই, আমি চালিয়ে নিতে পারবো। আমি তো 20টি বছর অনাহারে ছিলাম, যার কারণেই এখন অনেক বেশি পরিমাণ ক্ষুধার্ত এবং আমার খেতে ইচ্ছা করতেছে, তবে সমস্যা নাই, আমি এটা মানিয়ে নেব। আমি তখন তাকে বললাম, কি করব বলেন, আমার কাছে তো কোনো টাকা নেই, যা টাকা ছিল 1 কেজি মিষ্টি হয়েছে, না হলে আমি আরো নিয়ে আসতাম। তারপর সে আমাকে বলল, আরে সমস্যা নেই, আপনি যে আমাকে থাকতে দিয়েছেন এটাই তো আমার জন্য অনেক কিছু। তখন আমি তাকে বললাম, আচ্ছা আপনি যখন অদৃশ্য থাকেন তখন তো আপনাকে কেউ দেখতে পায় না তাই না? সে আমাকে বলল, হ্যাঁ কেউ দেখতে পায় না। তখন আমি বললাম, আচ্ছা চলেন আমার সাথে, একটা কাজ করব। তখন সে বলল, কি করবেন? আমি বললাম, আসেন আমার সাথে, যেতে যেতে বলছি। একটা পর্যায়ে আমি রুম থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। সে আমাকে বলল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি বললাম, শোনেন আমরা একটা কাজ করব,
সেটা হলো আমরা এখন মিষ্টির দোকানে যাব। সে আমাকে বলল, আচ্ছা মিষ্টির দোকানে যাবেন, আপনার কাছে তো কোনো টাকা নেই, তাহলে মিষ্টি কিনবেন কিভাবে? আমি বললাম, মিষ্টি কিনবো না, আমরা মিষ্টি চুরি করে আনবো। সে বলল, কিভাবে? আমি বললাম, আপনাকে তো কেউ দেখতে পাচ্ছে না, তাই না? সে বলল, হ্যাঁ, আমাকে কেউ দেখতে পাচ্ছে না। আমি বললাম, আপনি চুপি চুপি মিষ্টির দোকানে ঢুকবেন, তারপর মিষ্টিগুলো নিয়ে আসবেন, তাহলেই তো হলো। সে আমাকে বলল, অন্যের খাবার চুরি করা কি ঠিক হবে? আমি বললাম, আরে সমস্যা নাই, পরবর্তীতে যখন আমার টাকা হবে সেই দোকানদারকে কোনো অসিলায় আমি সেই মিষ্টির দাম দিয়ে দেব। তখন সে বলল, আচ্ছা ঠিক আছে। তারপর আমরা একটা বাজারে পৌঁছাই। বাজারে পৌঁছানোর পর একটা মিষ্টির দোকানের সামনে আসি। তারপর আমি তাকে বলি, আপনি এখন সেই দোকানের মধ্যে প্রবেশ করবেন, তারপর মিষ্টি নিয়ে চলে আসবেন। তারপর সে আমাকে বলল, একটা সমস্যা আছে জানেন? আমি বললাম, কি সমস্যা? সে আমাকে বলল, আমি না হয় অদৃশ্য হয়ে থাকলাম, আমাকে কেউ দেখতে পাবে না, কিন্তু মিষ্টি যখন নিয়ে আমি চলে আসতে লাগবো তখন মিষ্টি তো অদৃশ্য হবে না, তখন সবাই দেখবে মিষ্টি উড়ে উড়ে যাচ্ছে। এটা তো একটা ভৌতিক কাহিনী হয়ে যাবে। তো যাই হোক, আমি তাকে বললাম, যা হয় হোক। সে তো আর বুঝতে পারতেছে না মিষ্টি নিয়ে কে যাচ্ছে। তখন পরীটি বলল, সে বুঝতে পারবে না মিষ্টি নিয়ে কে যাচ্ছে। আমি তখন বললাম, আচ্ছা শুনুন, আপনি মিষ্টি নিয়ে সোজা আমার নৌকোর উপর যাবেন, আমি তাহলে এখন আমার নৌকোর উপর যাই, আর আপনি মিষ্টি নিয়ে নৌকোর উপর চলে যাবেন, তাহলে তো হলো, কেউ ধরতে পারবে না, আর আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে সমস্যা হতে পারে। সে বলল, ঠিক আছে। তারপর সে আগাতে শুরু করলো। আমি বেশ কিছু দূরে দাঁড়িয়েছিলাম। তারপর সে একটা পর্যায়ে মিষ্টির দোকানের মধ্যে ঢোকে। মিষ্টি একটা পাত্রের মধ্যে সাজিয়ে রেখেছিল। আমি দেখতে পাইলাম সে মিষ্টির পাত্রটা ধরলো, ধরার পরে আস্তে আস্তে বের করলো। তারপর সেখান থেকে উড়তে উড়তে আকাশের দিকে চলে গেল। আর এই দৃশ্যটা দেখতে পারে সেই দোকানদারের মালিক। সেই দোকানদার মালিক যখন এই দৃশ্যটা দেখতে পারে তখন সে চিৎকার দেয়। চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো মানুষ সেখানে চলে আসে, আমিও সেখানে যাই। তারপর সে বলতেছিল, আমার মিষ্টি উড়ে উড়ে আকাশের দিকে উড়ে গেছে। তখন সবাই বলতেছিল, পাগল হয়েছিস তুই? মিষ্টি কখনো আকাশে উড়ে যেতে পারে? সে বারবার বলতেছিল, না, এইখানে আমি মিষ্টি রেখেছিলাম, সেই মিষ্টি আমি দেখতে পাইলাম আকাশের দিকে উড়ে চলে গেল, এটা কিভাবে সম্ভব? সবাই তখন তাকে বলতেছিল, তোর হয়তো বা মাথায় সমস্যা হয়েছে, মিষ্টি তো কখনো উড়ে যেতে পারে না। কিন্তু সে বারবার বলতেছিল, না, আমার সামনে দিয়ে আমার মিষ্টি উড়ে চলে গেল। লোকজন তাকে বোঝানোর জন্য চেষ্টা করলো, কিন্তু কিছুতেই সে বোঝার চেষ্টা করতেছিল না। আমিও তাকে বললাম, আরে ভাই, মিষ্টি কি কখনো উড়তে পারে? আমি মনে মনে অনেক হাসতেছিলাম আর ভাবতেছিলাম, বাহ, ছোটবেলায় যেটা আমি চিন্তা করতেছিলাম। বন্ধুরা, ছোটবেলায় কিন্তু আমরা সবাই চিন্তা করতাম, ইস, আমি যদি অদৃশ্য হইতে পারতাম, তাহলে অদৃশ্য হয়ে কত কি করতাম, কেউ আমাকে দেখতে পাইতো না, কত কিছু মনের ইচ্ছা মতো নিয়ে খাইতাম, কেউ বুঝতেও পারতো না। সেই জিনিসটাই যেন আমার সাথে বাস্তবে ঘটে যাচ্ছে। হয়তো আমি স্বয়ং অদৃশ্য হতে পারছি না, কিন্তু সেই জিনিসটা তো আমি বুঝতে পারতেছি। তো যাই হোক, আমি মনের আনন্দে আমার নৌকার কাছে যেতে শুরু করলাম। অনেকক্ষণ পর আমি নৌকার কাছে পৌঁছালাম। দেখলাম সেই মিষ্টি নিয়ে আমার নৌকার উপর বসে আছে। সে আমাকে বলল, আপনার আসতে এত লেট হলো? আমি তো ভেবেছিলাম আমার আগেই আপনি নৌকার উপর বসে আছেন। আমি আরো দ্রুত চলে আসলাম নৌকার উপর। আমি তখন বললাম, আরে বইল না, আমি একটু দৃশ্যটা দেখলাম কিভাবে মিষ্টি আকাশের দিকে উড়ে যেতে পারে। তারপরই একটা হাসি দিলাম, পরিটিও হাসতেছিল। তারপর আমি নৌকার উপর উঠলাম। ওঠার পর তার সামনে বসলাম। বসে সে আমাকে মিষ্টি খাইয়ে দিল, আমি তাকে মিষ্টি খাইয়ে দিলাম। আমি 10-12টা মিষ্টি খেয়েছিলাম, সে সবগুলোই মিষ্টি খাইলো। আনুমানিক সেখানে 15 কেজির মতো মিষ্টি ছিল। দেখে মনে হচ্ছিল সেজন্য তৃপ্তি করেই সবগুলো মিষ্টি খেলো। আমি তখন বললাম, এখন কি আপনার পেট ভরেছে? সে বলল, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর বুদ্ধি দেওয়ার জন্য। হ্যাঁ, আমার সত্যি এখন অনেক পেট ভরেছে। আজ অনেক দিন পর মন ভরে প্রাণ ভরে মিষ্টি খাইতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই বলে আমাকে জড়িয়ে ধরলো। তারপর আমি বললাম, এই কি করছেন? তারপর সে আমাকে ছেড়ে দিল। আসলে দিনের বেলা তো আমি অপ্রস্তুত ছিলাম, যদিও আমার অনেক ভালো লাগছিল, কিন্তু কথায় কথা আমি বলে ফেলছিলাম। তো যাই হোক, তারপর সে আমাকে ছেড়ে দেয়, দিয়ে বলে, সরি, আমি উত্তেজনায় আপনাকে জড়িয়ে ধরে ফেলছি। আমি অনেক আনন্দিত। বন্ধুরা, বোতলবন্দি পরীর সাথে প্রেম প্রথম পর্ব এ পর্যন্তই। তার পরবর্তীতে আমার সাথে কি ঘটেছিল, পরীটি কি আমার সাথে ছিল কিনা, আমি কি পরীটিকে বলেছিলাম আমি আপনাকে ভালোবাসি, নাকি পরীটি আমাকে ছেড়ে তাদের রাজ্যে চলে যায়, কি ঘটেছিল আমার সাথে, সেগুলো জানতে হলে আপনাকে অবশ্যই দ্বিতীয় পর্ব শুনতে হবে। যদি আপনারা অনেক বেশি পরিমাণ মানুষ দ্বিতীয় পর্ব শুনতে চান, তাহলে অবশ্যই অতি শীঘ্রই আমি দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।